আজকের আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজমটাকে স্টাডি করব, ঠিক আছে? তা যদি আমরা অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনটাকে দেখতে চাই, সাবস্টিটিউশন ওকে, এই যে রিয়াকশানটা জেনারেলি দুরকম পাথ দিয়ে যেতে পারে। একটাকে আমরা বলতে পারি নিউট্রাল বা ফ্রি র্যাডিক্যাল পাথ, ফ্রি র্যাডিক্যাল পাথ, আর একটাকে বলতে পারি আমরা আয়নিক পাথ, ঠিক আছে? মানে মেকানিজমের মধ্যে কিছু আয়ন তৈরি হবে, তাকে বলবো আমরা আয়নিক পাথ। এই আয়নিক পাথটা আবার দুরকম হতে পারে। একটাকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক, ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর একটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? এবার দেখো, ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে যাওয়ার আগে আমরা তোমাদের সেম ওয়ানে একটা সিলেবাসে ছিল, দেখবে যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কাকে বলে, ঠিক আছে? ইলেকট্রোফাইল কাকে বলবো? যে সমস্ত স্পিসিসগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে তারা ইলেকট্রন তার মধ্যে কম আছে, ঠিক আছে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যেমন আমরা বলতে পারি, ধরো তাদের মধ্যে হয়তো তার মাথাতে প্লাস চার্জ থাকতে পারে, ফলে তারা কি করবে, সহজে ইলেকট্রনটাকে টানতে থাকে, তাকে বলবো আমরা ইলেকট্রোফাইল, ওকে? আর নিউক্লিওফাইল কাকে বলবো? সাধারণত আমরা ইলেকট্রোফাইলকে ই প্লাস একটা জেনারেলাইজ ফর্মে বলতে পারি, ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস মানে কি, পজিটিভ চার্জ, যারা পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে তাকে বলবো আমরা নিউক্লিওফাইল। তাকে আমরা কীভাবে বলি? সাধারণত NU মাইনাস দিয়ে নিউক্লিওফাইলকে বোঝাই, ওকে? তার মানে যে সমস্ত স্পিসিস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যারা ইলেকট্রন চাইছে তাদেরকে বলবো ইলেকট্রোফাইল। আর যারা হচ্ছে ইলেকট্রন রিচ, যারা নিউক্লিয়াসকে চাইছে, মানে পজিটিভ চার্জকে চাইছে, তাকে আমরা বলবো নিউক্লিওফাইল। এর এক্সাম্পল আমরা দিতে পারি, ধরো Br প্লাস একটা ইলেকট্রোফাইল, Cl প্লাস হতে পারে, NO2 প্লাস, এটা সবই কিন্তু ইলেকট্রোফাইল, এরা ইলেকট্রন ডিমান্ড করে। আর নিউক্লিওফাইল কাকে বলবো? ধরো নিউক্লিওফাইলের মধ্যে আমি বলতে পারি OH মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, ঠিক আছে? মানে যাদের মধ্যে মাইনাস চার্জ আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল, মানে ইলেকট্রন রিচ হলো। এবার যদি আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে যদি তো আমরা বেঞ্জিনকে দেখি, দেখো এই একটা বেঞ্জিন, মোটামুটি বেঞ্জিনের মধ্যে কি দেখতে পাবো? দেখো 1 2 3 4 5 6, এখানে 6টা কিন্তু পাই ইলেকট্রন আছে, 6 পাই ইলেকট্রন। এই যে 6টা এক্সট্রা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কি হয়, এই বেঞ্জিনের উপরে না ঘুরতে থাকে এইভাবে, ওকে? এবার সার্কেল আকারে ঘুরতে থাকে। তার মানে কি, আমরা বলতে পারি বেঞ্জিনের উপরে একটা ইলেকট্রন ক্লাউড থাকছে, ওকে? তাহলে বেঞ্জিনের উপরে যদি একটা ইলেকট্রন অ্যাটমসফিয়ার বা ক্লাউড থাকে, তাহলে অন্য কোনো মাইনাস চার্জ কি ওর কাছে সহজে আসতে পারবে? সহজে আসতে পারবে না। ধরো বেঞ্জিনটার উপরে ইলেকট্রন ঘুরছে, একটা যদি আমি এখান থেকে একটা মাইনাস চার্জ ওর দিকে আনতে চাই, ধরো নিউক্লিওফাইল আনতে চাই, ফলে সহজে কি করবে, এই মাইনাস চার্জ আর এই মাইনাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, রিপেল করবে, ফলে এই রিয়াকশানটা সহজে হতে চাইবে না। কিন্তু যদি আমি কোনো একটা ই প্লাস মানে ইলেকট্রোফাইলকে আনতে চাই, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো সহজেই এর সাথে ইন্টারাক্ট করবে, আকর্ষণ করবে, এবং রিয়াকশানটা ভালো হবে। এই কারণে আমরা দেখি অ্যারোমেটিক কম্পাউন্ড যেমন বেঞ্জিনে মেনলি আমরা সাবস্টিটিউশন রিয়াকশানটা কোন পাথ দিয়ে যায়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটাই মেনলি প্রেফার করে, ঠিক আছে? বেঞ্জিনে সাধারণত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পাথটাই আমরা প্রেফার করি, বা বেঞ্জিন প্রেফার করে, কারণ নিউক্লিওফিলিকটা হতে চায় না, কারণ দুটোর মধ্যে ইলেকট্রনিক রিপালশন ঘটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলবো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওকে? তাহলে সাবস্টিটিউশন ব্র্যাকেটে ই দিলাম। তাহলে এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেঞ্জিনে যে হচ্ছে, কী ধরনের মেকানিজম ফলো করে, কি কোন কোন স্টেপ ফলো করে? আচ্ছা, যদি ধরো আমার কাছে একটা বেঞ্জিন আছে, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটা জেনারেলাইজ দেখাই, ধরো ই প্লাসটি দেখাচ্ছি, ইলেকট্রোফিলিক ই প্লাস মানে যে কোনো কিছু হতে পারে, Br Cl NO2 যে কিছু হতে পারে, যদি ই প্লাসটা হয়। এবার দেখো এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কি করবে, ই প্লাসের সাথে অ্যাট্রাক্ট করতে চাইবে, কারণ ই প্লাসটা প্লাস চার্জ, আর এখানে ইলেকট্রন মানে কি মাইনাস চার্জ, তাহলে এ কী করবে,
ফার্স্টেই কী করবে, এই ইলেকট্রনটা এই ই প্লাসকে একটা অ্যাটাক করতে চাইবে, ঠিক আছে, ওর দিকে একটা অ্যাটাক হবে। যখনই অ্যাটাক হলো তখন কি দেখব আমরা, তখনই দেখব ওকে দেখো এইখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল অলরেডি, তাহলে আমি হাইড্রোজেনটা আঁকলাম, আর এখানে আরেকটা কে ঢুকবে, ই ঢুকবে, ই। এবার দেখো এই যে ইটা দেখেছো, এই যে ইটা এখানে ঢুকলো, এটাকে যদি আমি এই স্টেপে ডাইরেক্ট না ঢুকিয়ে ধরো আমি এটাকে একটা ইন্টারমিডিয়েট স্টেপ দেখালাম, ঠিক আছে, তাহলে আমি কী দেখব, ধরো এই স্টেপে আমি দেখতে পাচ্ছি এই ইলেকট্রনটা এই বন্ডটা জাস্ট ভাঙতে যাচ্ছে আর এই বন্ডটা জাস্ট তৈরি হচ্ছে, তাহলে এখানে কি থাকবে, প্লাস চার্জটা থাকবে। বুঝতে পারলে কি, এই যে বন্ডটা ভেঙে গিয়ে এদিকে এলো, তাহলে এই বন্ডটা আমি এমন একটা স্টেপে এটাকে ফ্রিজ করলাম যখনই কি হচ্ছে এই বন্ডটা পার্শিয়ালি ভাঙলো, আংশিকভাবে ভেঙেছে, আর এই বন্ডটা আংশিকভাবে তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট 1, TS1, ঠিক আছে। এটা কিন্তু ট্রানজিশন স্টেট, খুবই আনস্টেবল, ওকে। তাহলে এই স্টেপটা কী হচ্ছে আমাদের স্লো দেখতে পাচ্ছি। তাহলে এর পরের স্টেপে কী দেখবো, এটা হচ্ছে TS। এরপরে কী হবে, এই বন্ডটা কমপ্লিটলি ভেঙে যাবে, গিয়ে এটা তৈরি হবে। তাহলে আমি এটাকে, আচ্ছা এটা পরের পেজে আঁকি তাহলে দেখাতে সুবিধা হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, অ্যারোটা এখান থেকে আনলাম, তাহলে এই বন্ডটা তৈরি হয়ে গেল, এটা হাইড্রোজেন আছে, যেহেতু এই বন্ডটা তৈরি হলো তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, এটা প্লাস চার্জ। এটাকে কি বলবো আমরা, ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েট, ঠিক আছে। ইন্টারমিডিয়েটটা কিন্তু একটা স্টেপ যেটা ট্রানজিশন স্টেটের থেকে একটু স্টেবল, ঠিক আছে, এবং যার মধ্যে কিছু চার্জ থাকে, ওকে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এবার এই ইন্টারমিডিয়েটটা কেন স্টেবল হচ্ছে, কারণ দেখো এখানে দেখো প্লাস চার্জ আছে, এর পাশেই কী আছে, পাই বন্ড আছে, ফলে এদের মধ্যে একটা কনজুগেশন হবে, রেজোনেন্স টাইপের হবে। আর রেজোনেন্সটা হওয়ার জন্য কি হবে, এই স্ট্রাকচারটা কিছুটা স্টেবিলিটি পেয়ে যাবে, ওকে। এর একটা স্টেবল হলো, এটা স্টেপ, এগুলোকে আমরা কি বলবো, রেজোনেটিং স্ট্রাকচার বলবো, ঠিক আছে। এই যে মাইগ্রেশন হচ্ছে, তাহলে এখানে আবার চলে এলো, এই বন্ডটা এদিকে চলে এলো, তাহলে এখানে চলে আসবে, আর এটা প্লাস চার্জ, ওকে। তার মানে দেখতে পাচ্ছি এখানে 3টে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হলো ইন্টারমিডিয়েটের মধ্যে, আর এই কারণে ইন্টারমিডিয়েটটা বেশ ভালোই স্টেবিলিটি গেন করে, ওকে। আর এইটাকে আমি অ্যাভারেজে কী লিখতে পারি বলো তো, এটাকে অ্যাভারেজে আমি এইভাবে লিখব, যেন ই হাইড্রোজেন আর যেন এই ইলেকট্রনটা প্লাস চার্জটা এইভাবে ঘুরে যাচ্ছে এইগুলোর মধ্যে, 1 2 3 4 5, এই 5টার মধ্যে এইভাবে এটাকে মাইগ্রেট করতে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একে বলে কি, রেজোনেন্স হাইব্রিড, ওকে। তার মানে কী বুঝলাম, এই স্ট্রাকচারগুলো আমাদের তৈরি হচ্ছে, এটা কোন, ইন্টারমিডিয়েট স্টেট। আচ্ছা এর পরের স্টেপে কী দেখবো আমরা, এর পরের স্টেপে দেখো এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু আবার ভেঙে বেরিয়ে যাবে, আর এই বন্ডটা আবার রিংয়ে চলে আসবে। ধরো এই বন্ডটা রিংয়ে চলে এলো, তাহলে কি হবে, আবার প্লাস চার্জটা নিউট্রাল হবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে আমি একটু দেখাতে শুরু করলাম, ঠিক আছে। যদি এটা ভাঙে ধরো তাহলে কি হবে, তাহলে এটাকে দেখছি ডাবল বন্ড এখানে আছে, ডাবল বন্ড এখানে আছে, এখানে ই আছে, আর এই বন্ডটা হাইড্রোজেন ভাঙলো কিছুটা, এটা কিছুটা হলো, আর প্লাস চার্জটা বাইরে ঘুরছে এই তিনটের মধ্যে, ওকে। তাহলে এটা একটা কি, এটা একটা TS2, ট্রানজিশন স্টেট 2। আর এর পরের স্টেপে কী হবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে, আমাদের যে কম্পাউন্ড আমরা চাইছিলাম একটা ই এখানে চলে এলো, তাহলে এটাই হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে পুরো ঘটনাটাকে আমরা বলবো কি, ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বুঝলে। আচ্ছা এবার যদি এই যে পুরো রিঅ্যাকশানটা চলছে, যদি আমরা এর স্টাডি করি, যদি এর এনার্জিটাকে দেখি যে কোথায় কি এনার্জি আছে, তাহলে কি দেখব, এটাকে আমরা বলবো এনার্জি ডায়াগ্রাম, যার এই দিকে ওয়াই অ্যাক্সিসে কী থাকছে, এনার্জি, রিঅ্যাকশন এনার্জি, আর এদিকে হচ্ছে কি কোঅর্ডিনেট, রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ধরো এটা হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, কী কী ছিল, বেঞ্জিন ছিল, আর ছিল ই প্লাস ছিল। তাহলে ইনিশিয়ালি একটা স্টেপ যাবে TS, এটা হচ্ছে TS1 ধরো, ওকে। এটা কি আনস্টেবল, তারপরে আবার একটু স্টেবল হবে, সেটাকেই ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আবার একটা TS তৈরি হবে, TS2 এটা, তাহলে আবার এটা নিচে নেমে গেল, তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট
বুঝতে পারলে? এটা হলো TS2 আর এটা হলো প্রোডাক্ট। প্রোডাক্টে কী পাচ্ছি? প্রোডাক্টে পাচ্ছি E প্লাস H প্লাস। এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটা হলো আমাদের এনার্জি ডায়াগ্রাম। আমরা দেখতে পেলাম যে এই পিকটা যেটা আছে সেটা হচ্ছে এই রিয়াকশানের, একে বলে অ্যাক্টিভেশন এনার্জি, মানে এটা হচ্ছে বাধা। যদি আমাকে রিয়াকশানটা করতে হয় তাহলে এই পরিমাণ বাধা আমাকে টপকাতে হবে, এতটা এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে, মানে হিট করতে হতে পারে, তাতে কি হবে? রিয়াকশানটা হবে। বুঝতে পারলে? তাহলে এটাই হলো আমাদের কি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের একটা মেকানিজম। আচ্ছা, এবারে এই যে মেকানিজমটা আমি দেখতে পেলাম, ধরো আমার যদি এই বেঞ্জিন রিংয়ে কোনো অর্থোপ্যারা, তো রোল অফ অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ অ্যান্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ, ওকে, এই যে রিয়াকশানটা দেখলাম তাতে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ অথবা মেটা ডাইরেক্টিং গ্রুপের কি রোল আছে। ধরো আমার কাছে একটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ আমি নিলাম, ঠিক আছে? তাহলে কি নিলাম ধরো, ঠিক আছে? তাহলে এর আগে আমি তাহলে কি করেছি? একটা বেঞ্জিনের মধ্যে সাবস্টিটিউশন করেছি। তারপরে কি করলাম? যে বেঞ্জিনের মধ্যে একটা অলরেডি গ্রুপ আছে, তারপরে আমি আবার একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে চাইছি, ওকে। তাহলে আমার সেই যে সাবস্টিটিউটেড প্রোডাক্টটা কোথায় ঢুকবে সেটাকে কে ডিটারমাইন করবে? এই যে এই গ্রুপটা, এই গ্রুপটাই ঠিক করবে নেক্সট গ্রুপটা কোথায় আসবে, এখানে ঢুকবে না এখানে ঢুকবে না এখানে ঢুকবে। তার মেকানিজমটা আমরা কি পাচ্ছি, মেকানিজমটা দেখব, ওকে। তাহলে এবার দেখি, যদি এই ওইচটাকে আমি যদি আঁকি, ধরো এটা ওইচ হলো, এই ওইচটা কী করে বলো তো? ওইচটাকে এ কী করে? একটা প্লাস আর এফেক্ট দেখায়, মানে কি করে? এই লোন পেয়ারটা বেঞ্জিনের দিকে আসে, দিয়ে এখানে চলে আসে, তাহলে কি পাচ্ছি? তাহলে মাইনাস চার্জ দেখো এখানে, তারপরে এটা OH প্লাস, আবার দেখো এটা এলো, এটা চলে এলো, ওকে, OH, এটা হচ্ছে প্লাস, আর এটা কি পেলাম? ডাবল বন্ড, এটা হচ্ছে মাইনাস ডাবল বন্ড, ঠিক আছে। আবার দেখো এটা ঘুরলে কোথায় যাবে? মাইনাসটা এখানে যাবে। তাহলে এই যে ফেনলটা দেখতে পেলাম, সেই ফেনলে দেখো সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? মাইনাস চার্জটা কোথায় জমছে? আইদার এখানে অথবা এখানে, দেখো এখানে জমেছে অথবা এখানে জমেছে, এর মাঝখানে এখানে জমেনি এখানে। তাহলে মাইনাস চার্জটা আইদার এখানে আসছে অথবা এখানে আসছে। তাহলে যদি এই দুটো সেন্টারে মাইনাস চার্জ বেশি অ্যাকুমুলেটেড হয় বা জমা হয়, তাহলে এই দুটো কার্বন থেকেই মেনলি ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে সুবিধা হবে। তাহলে এখান থেকেই ইলেকট্রোফাইলকে অ্যাটাক হবে, মানে এখান থেকেই ই প্লাসকে অ্যাটাক করবে, বা অথবা এখান থেকেই ই প্লাসকে অ্যাটাক করবে, ঠিক আছে। তার মানে কি বুঝলাম? এই ধরনের গ্রুপ যাদের মধ্যে প্লাস আর এফেক্ট আছে তারা মেনলি অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে, এবং ফলে কি হয়? অর্থ অথবা প্যারা পজিশানে আমাদের সাবস্টিটিউশনটা ঘটে। বুঝতে পারলে? তেমনি ধরো মেটা ডাইরেক্টিং, এটা হলো অর্থোপ্যারা ডাইরেক্টিং, তেমনি মেটা ডাইরেক্টিং কী হতে পারে? ধরো মেটা ডাইরেক্টিং গ্রুপ কী আছে? ধরো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এর স্ট্রাকচারটা যদি আমি এখানে একটু আঁকি ভালো করে, কি দেখব? নাইট্রোবেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে, এই আর এই, এটাকে বলে কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে। এবার এই যদি নাইট্রোবেনজিন হয়, তাহলে নাইট্রোবেনজিন কী হিসাবে কাজ করে বলো তো? নাইট্রোবেনজিন কিন্তু একটা মাইনাস আর এফেক্ট দেখায়। মাইনাস আর এফেক্ট মানে, মাইনাস আর মানে হচ্ছে এই বেনজিন থেকে ও পাই ইলেকট্রন টানতে থাকবে নিজের দিকে, ঠিক আছে। তাহলে কি হবে? এইভাবে ইলেকট্রনটা নেবে, এটা এদিকে যাবে। এই ধরনের দেখো এই মাইনাস আর প্লাস আর ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট সমস্ত কিছু তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাসে আছে, ঠিক আছে, ওটা অলরেডি পড়ানো হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা যদি এইভাবে থাকে তাহলে কি পাবো আমি? এটা পেয়ে যাচ্ছি নাইট্রোজেন, এটা ভেঙে গিয়ে মাইনাস, এটা থাকলো কোঅর্ডিনেট বন্ড, এটা হলো ডাবল বন্ড, এটা এটা ডাবল বন্ড এখানে হবে, তার জন্য এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে, ঠিক আছে।
আর এটা থাকলো এটা আসলে এটা। ওকে, এবার নেক্সট একে যদি আমি করতে চাই তাহলে এটা এদিকে যাবে, তাহলে কি হবে এটা আবার ওই নাইট্রো ডাবল বন এন ও মাইনাস অ্যারো ও, তাহলে এটা হয়ে গেল এখানে, এটা হলো প্লাস। ঠিক আছে, তার মানে আমি নাইট্রো বেঞ্জিনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো আইদার আমার এখানে প্লাস থাকছে, অর্থতে প্লাস থাকছে, অথবা প্যারাতে প্লাস থাকছে, অর্থতে অথবা প্যারাতে প্লাস থাকছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এই দুটো পজিশন কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, এই দুটো কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। যদি তাই ঘটে তাহলে ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশনের যে নিয়ম, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কী দেখেছি, বেঞ্জিন থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে অ্যাটাক করছে, বেঞ্জিন থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে কোনো একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করেছে। ঠিক আছে, অলরেডি আমরা দেখিয়েছি এদিকের মেকানিজমে। তাহলে কি বলতো, যেহেতু এই পজিশনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে আর এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে, তাহলে এরা কি কখনো অ্যাটাক করতে পারবে, এই কার্বনটা পারবে না, কারণ এখানে তো ওরা নিজেদেরই কাছে ইলেকট্রন নেই, ওদের নিজেদেরই ইলেকট্রন নেই। তাহলে এদের রেসপেক্টে কার কাছে ইলেকট্রন থাকা উচিত, এর কাছে। ওকে, এদের কাছে প্লাস চার্জ তৈরি হয়েছে দেখো এই রেজোনেন্স স্ট্রাকচারে। তাহলে যদি আমি কম্পেয়ার করি তাহলে এর কাছে মোটামুটি তুলনামূলকভাবে একটু ইলেকট্রন থাকা উচিত, তাই এখান থেকে অ্যাটাকটা ঘটে। এটা কোন পজিশন, মেটা পজিশন। এই কারণে নাইট্রো বেঞ্জিনে মেটা পজিশনে সাবস্টিটিউশন ঘটে ইলেকট্রোফিলিক অ্যাডিশনে, এবং নাইট্রোকে বলে মেটা ডাইরেক্টিং গ্রুপ। বুঝতে পারলে, এই হচ্ছে আমাদের তার মেকানিজমগুলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের এটা যেটা আমরা বললাম আচ্ছা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কিছু কিছু এক্সাম্পলগুলো আমি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল কী হতে পারে, ধরো আমি বললাম হ্যালোজেনেশন, নাম্বার 1-এ দাও হ্যালোজেনেশন, সিলেবাসে কিন্তু এগুলো আছে, ক্লোরিনেশন, ব্রোমিনেশন। এর মধ্যে যদি বলি আমি ব্রোমিনেশন করতে চাইছি বেঞ্জিনে, তাহলে কি হবে, আমাকে কি করতে হবে, সিম্পল একটা ব্রোমিন নিতে হবে, ব্রোমিন মলিকুল, আয়রন ডাস্ট নিতে হবে। ওকে, তাতে কি হবে, এই বেঞ্জিনের ঘাড়ে একটা ব্রোমিন চলে আসবে, আর এদিকে চলে আসবে তোমার FeBr3 প্লাস HBr, এটা হচ্ছে প্রোডাক্ট। এবার কোশ্চেন হচ্ছে, আমরা যেহেতু এখানে মেকানিজম অলরেডি জেনারেলি দিয়ে দিয়েছি, তাহলে আমি শুধু কি করব, এখানে এত ডিটেলস দেখাবো না, আমি শুধু এখানে দেখাবো আমার দেখো এই মেকানিজমে আমি কাকে ইউজ করেছি, E+কে ইউজ করেছি। তাহলে আমি যদি E+টা তৈরি করতে পারি তবেই আমার মেকানিজমটা একই পাথে ফলো চলে যাবে। তাহলে এখানে এই যে রিএজেন্টটা ইউজ করেছি, এখানে E+টাকে জেনারেলি কি হয়, ব্রোমিনটা ফার্স্টে এই Fe ডাস্টের সাথে রিয়্যাক্ট করে কি করে, FeBr3। অ্যাকচুয়ালি রিয়াকশানে কিন্তু এটাই ইউজ হয়, এটাই হচ্ছে আমাদের লিউইস অ্যাসিড। ঠিক আছে, কিন্তু দেখো আমরা এখানে ডিরেক্টলি FeBr3 ইউজ করলাম না, কারণ এটা খুবই হাইগ্রোস্কোপিক, এটাকে রাখা যায় না সহজে জল, মানে তাড়াতাড়ি জল টেনে নিয়ে আস্তে আস্তে এটা ভিজে যাবে, জল টেনে নিয়ে নষ্ট হয়ে যাবে। ফলে এটা আমরা কি করি, ইনস্ট্যান্টলি রিয়াকশান মিডিয়ামেই তৈরি করে নিই। ওকে, তাহলে কি করলাম, এটা দিলাম FeBr3 হলো। এই FeBr3 আর একটা যে ব্রোমিন মলিকুল আছে, এটা হচ্ছে ব্রোমিন মলিকুল, এটাও ব্রোমিন মলিকুল, তার সাথে এটা ইন্টারঅ্যাক্ট করে কি হবে, Br3 হয়ে গিয়ে হবে Br প্লাস FeBr4 মাইনাস। তাহলে এটাই হচ্ছে আমাদের E+। ঠিক আছে, তাহলে বেঞ্জিন কি করবে, এই Br প্লাসকে অ্যাটাক করবে। বুঝতে পারলাম, তাহলে এটা হচ্ছে আমাদের হ্যালোজেনেশন, মানে এটা ব্রোমিনেশন হলো, এটা হচ্ছে ব্রোমিনেশন। আচ্ছা, যদি আমি ক্লোরিনেশন করতে চাই কিভাবে করব, ক্লোরিনেশন নাম্বার বিতে দেই ক্লোরিনেশন। ওকে, কিভাবে হবে, এতে কি করব, ক্লোরিন গ্যাস আর অ্যানহাইড্রাস LCl3 নেব। ওকে, তাহলে কি হবে, এখানে চলে এলো ক্লোরিন। বুঝতে পারলে, আর এই মিডিয়ামে কি তৈরি হয়, এখানে তৈরি হয় দেখো এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় Cl+, আর এটা হয় AlCl4 মাইনাস। তার মানে দেখো এটাই হচ্ছে আমাদের দরকারি E+। ওকে, এটা হয়ে গেল আমাদের হ্যালোজেনেশন। আচ্ছা, এরপরে যদি আমরা বলি সালফোনেশন, মানে 2
অলরেডি আমরা রিয়াকশনগুলো পড়িয়েছি, কিন্তু মেকানিজম তোমাদেরকে দেখায়নি, তাই এখানে এখন আমরা জেনারেলাইজ দেখিয়ে দিচ্ছি মেকানিজম। তাহলে এটা হচ্ছে বেনজিন, সালফোনেশনে আমরা ইউজ করি হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ফিউমিং সালফিউরিক অ্যাসিডও নিই, তাতে কি হবে, এটা হয়ে যাবে SO3H বেনজিল সালফোনিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। জেনারেলি এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু খুবই মানে হাইগ্রোস্কোপিক, খুবই জল টানতে পারে, ফলে কি হয় এর মধ্যে প্রচুর পরিমাণে SO3 ডিজলভ থাকে। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেকটা পরিমাণে SO3 সালফার ট্রাইঅক্সাইড ডিজলভ থাকে। আর সালফার ট্রাইঅক্সাইডটাই যদি স্ট্রাকচারটাকে আঁকতে চাই, এই হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ওকে, এবার কি হয়, বেনজিন থেকে আবার অ্যাটাক হয়, ধরো এখান থেকে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি পাচ্ছি, এটা এটা এখানে চলে এলো হাইড্রোজেন, এটা প্লাস, আর এখানে কি হবে SO3 মাইনাস। এরপরের স্টেপে কী হবে, এই সালফারটা খুলে যাবে, হাইড্রোজেনটা খুলে যাবে, দিয়ে কি হবে এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, দিয়ে এটা হয়ে যাবে এই SOOOH। এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বুঝতে পারলে, এই হাইড্রোজেনটা এখানে শিফটেড হয়ে গেল। ওকে, এটা হলো সালফোনেশন। এবার হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশনে কী ইউজ করবো আমরা, নাইট্রেশনে আমরা ইউজ করব নাইট্রেটিং মিক্সার ইউজ করি। নাইট্রেশনে যদি আমরা নাইট্রেটিং মিক্সার জেনারেলি মিক্সড অ্যাসিড ইউজ করি, মানে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, এদের কাছ থেকে মিলিতভাবে কি তৈরি হবে, নাইট্রোনিয়াম আয়ন। একে বলে কি নাইট্রোনিয়াম আয়ন। দেখো এটা কিন্তু E+, তাহলে কি হবে, সিম্পল এখান থেকে অ্যাটাক হবে। ওকে, তাহলে অ্যাটাক হলে কি হলো, এটা হয়ে গেলো বলো, এটা প্লাস, এটা এখানে হলো হাইড্রোজেন, আর এটা হয়ে গেল NO2। এবার এটা ভেঙে যাবে, ভেঙে কি হবে, নাইট্রোবেনজিন হয়ে গেল NO2। ওকে, নাইট্রোবেনজিন এই রিয়াকশানটা দেখো, এই যে নাইট্রেশন রিয়াকশানটা কিন্তু ডিপেন্ড করে স্টার্টিং মেটেরিয়ালের উপরে। স্টার্টিং মেটেরিয়াল যদি তোমার অ্যাক্টিভেটেড হয়, যদি ইলেকট্রন রিচ হয়, তাহলে কিন্তু আমার খুব মাইল্ড কন্ডিশনেও কিন্তু নাইট্রেশন হয়ে যেতে পারে। ধরো যদি আমি ফেনল নিই, তাতে কিন্তু খুবই ইলেকট্রন রিচ, এটা ইলেকট্রন রিচ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার খুবই ডাইলিউট HNO3 নিলেও কিন্তু আমার নাইট্রেশনটা হয়ে যায়। ঠিক আছে, নাইট্রো অথবা এটা অর্থপ্যারা, তো তাই এখানে অথবা এখানে হয়ে যাবে NO2। এটা কিন্তু অ্যাক্টিভেটেড বলে ডাইলিউট নিলেও হলো, কিন্তু যদি শুধু সিম্পল বেনজিন নেই তাহলে কিন্তু এই মিক্সারটা লাগবে। ওকে, আবার দেখো এখানে একবার নাইট্রো গ্রুপ চলে আসার পরে এটাকে যদি আবার নাইট্রেশন করতে চাই, তাহলে কিন্তু আমাদের আরও মানে কঠিন কোনো কন্ডিশন দিতে হবে, মানে আরও কনসেন্ট্রেটেড ফিউমিক নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড প্লাস অনেক হিট দিতে হবে, অনেক দিন ধরে দিতে হবে, তবেই আমার আর একটা নাইট্রো গ্রুপ বা আর 3টে নাইট্রো গ্রুপ ঢুকবে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের মোটামুটি নাইট্রেশন। আচ্ছা এবার আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন, এটা দুটোই সিলেবাসে তোমাদের আছে, পড়িয়ে দিচ্ছি। আচ্ছা কী হয় ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনে, মেকানিজম কী হবে, জেনারেলি আমরা কী নিই, একটা বেনজিন নিলাম, তাতে আমরা নিচ্ছি একটা অ্যালকিল, ধরো ক্লোরাইড নিলাম CH3Cl, তাতে নিলাম অ্যানহাইড্রাস AlCl3। ঠিক আছে, তাতে কী হবে বলো তো, এই যে CH3টা এই Clটাকে অ্যাট্রাক্ট করবে, AlCl3টাকে অ্যাট্রাক্ট করার পরে এই পরের স্টেপে কী হবে, এটা হয়ে যাবে CH3 ডেল্টা প্লাস, আর এটা হয়ে যাবে AlCl4 ডেল্টা মাইনাস। দেখো এখানে কিন্তু যেহেতু তোমার মিথাইলটা অতটা স্টেবল নয়, তাহলে এখানে কমপ্লিট প্লাস চার্জ তৈরি কিন্তু হবে না, এটা আংশিক প্লাস চার্জ মানে ডেল্টা প্লাস হবে। তাহলে পরের স্টেপে কী হবে আমরা দেখব, এই যে বেনজিনটা পরের স্টেপে এই যে CH3 ডেল্টা প্লাস আর ডট ডট অথবা AlCl4 ডেল্টা মাইনাস আছে, তাকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে আমি কি দেখতে পেলাম, এটা হয়ে গেল হাইড্রোজেন, এটা হলো CH3, এটা হলো প্লাস, এটা হলো এটা প্লাস,
এল সিএল ফোর, এটা হয়ে গেলো মাইনাস। এর পরের স্টেপে এইটা বেরিয়ে যাবে, দিয়ে কী হবে, টলুইন তৈরি হয়ে যাবে সিএইচ থ্রি প্লাস এল সিএল থ্রি প্লাস এইচ সিএল। তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট, বুঝতে পারলে? তাই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন। তাই এটা হয়ে গেল একটা কার্বন। ওকে, এবার ধরো যদি আমি আর একটা কার্বন, মানে ধরো আমি এটা হচ্ছে ধরি আমি ওই নম্বর 1 দিই, এটা 2 দিই, তাহলে কী হবে? যদি ইথাইলের জন্য করি, ধরো আমি নিলাম CH3 CH2 Cl, তার সাথে নিলাম AlCl3 অ্যানাইড্রাস, তাহলে কী হবে আমাদের প্রোডাক্টটা এটা আসবে CH2 CH3। খুবই সিম্পল হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা তিনটে কার্বনের কম্পাউন্ড নিই, ধরো আমি নিলাম এন প্রোপাইল ব্রোমাইড নিলাম বা ক্লোরাইড নিলাম, CH2 Cl নিলাম, তার সাথে কি নিলাম প্লাস AlCl3 অ্যানহাইড্রাস। এবার যে এই যে কম্পাউন্ডটা নিলাম, এই কম্পাউন্ডের মধ্যে একটা কেস হতে পারে, সেটা কি দেখা যাচ্ছে, এতে না দু রকম প্রোডাক্ট দেখা যায়। একটা কি, একটা হয়ে গেল হচ্ছে তোমার CH2 CH3, ওকে, এটা হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড। আরেকটা কি হয়, আরেকটা হয়ে যায় CH3 ওকে, একটা এন প্রোপাইল ব্রোমাইড হয়ে গেল, আর একটা হয়ে গেল কি আইসোপ্রোপাইল ব্রোমাইড। একসাথে দুটো মিক্সার তৈরি হয়, এই দুটোই কিন্তু আইসোমার। ওকে, তা কেন হচ্ছে এটা? কারণ দেখো, এটা যে এই যে আইসোমারটা তৈরি হচ্ছে এই রিয়াকশানে, তা এর মধ্যেই লুকিয়ে আছে। দেখো আমাদের কি ছিল, প্রোপাইল ক্লোরাইড ছিল, তাহলে ধরো এর সাথে আমি যদি AlCl3 দিয়ে দিই, তাহলে এটা কী হবে, তাহলে এটা হয়ে গেল CH3 CH2 প্লাস AlCl4 মাইনাস। ঠিক আছে, দেখো এটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা খুব একটা স্টেবল নয়, তাহলে এ কী করবে, সঙ্গে সঙ্গে কী হবে, এটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, দিয়ে CH প্লাস CH3 AlCl4 মাইনাস, এইরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো কোথায় প্লাস চার্জ, সেকেন্ড কার্বনে, ফলে বেঞ্জিনটা কোথায় অ্যাটাক করেছে, সেকেন্ড কার্বনে। বুঝতে পারলে? তাহলে এই একটা আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে আমি যেটা চাইছি সেটা তো পাচ্ছি, তার সাথে সাথে কিছু মিক্সার পেয়ে যাচ্ছি। ধরো যদি আমি এমন করতে চাইতাম, ধরো আমি বেঞ্জিন আছে, তার সাথে আমি বিউটাইল ব্রোমাইড দিয়ে দিলাম, কী হতে পারে? ধরো আমি চাইছি একটা এই ধরনের রিয়াকশান চাইছি, ধরো CH3 CH3 CH2 Cl, ওকে, এটা হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড। যদি এর সাথে আমি ফিডেল ক্র্যাফট করতে চাই, তাহলে কি হবে, প্রোডাক্টটা কি হতে পারে বলতো? আমি আগে দেখতে হবে, তাহলে এখানে কি কি আমার প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে আগে দেখে নিই। এটা প্রোডাক্ট হতে পারে, দেখো এখানে কিন্তু 1 2 3 4 4টে কার্বন আছে, ওকে, আইসো বিউটাইল ক্লোরাইড বলে এটাকে, আইসোবিউটাইল। ওকে, তাহলে কি পাচ্ছি আমি, প্রোডাক্ট পেয়ে যাব, একটা নর্মাল পাবো, মানে কি একটা পাচ্ছি CH2 CH3 এটা একটা, আর একটা পাবো আইসোমারাইজ করে গিয়ে CH3 ওকে। তাহলে এই দুরকম আমি প্রোডাক্ট পাবো। কেন পাবো? তাহলে আগে দেখি, যদি আমার নর্মাল AlCl3 এখান থেকে ক্লোরিনটা বের করে নেয়, তাহলে এখানে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে, এখানে CH3 CH3 প্লাস আর AlCl4 মাইনাস, এটা হলো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটন? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বোক্যাটন কিন্তু খুব একটা স্টেবল না, বুঝতে পারলে? তাহলে কি হবে, যদি এটা স্টেবল না, তাহলে কি হবে, এটা সঙ্গে সঙ্গে আবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে থাকবে এইভাবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, একে বলে হাইড্রাইড শিফট বলে, হাইড্রাইড। ওকে, হাইড্রাইড মানে কাকে বলে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন বলে H প্লাস, আর হাইড্রাইড হচ্ছে H মাইনাস, মানে এখানে এই মাইনাস চার্জটা নিয়ে এখানে হাইড্রোজেন চলে গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো তো, এখানে CH3 C প্লাস CH3
CH3। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। তাহলে দেখো বেঞ্জিন যদি এখানে অ্যাটাক করে তাহলে আমরা এই প্রোডাক্ট পাচ্ছি, আর বেঞ্জিন যদি এখানে অ্যাটাক করে তাহলে পাচ্ছি এই প্রোডাক্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকাইলেশন। আরও অন্যান্য ধরো এই যে আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করছি না, তাহলে অনেক লিউইস অ্যাসিড কী কী ইউজ করা যায় কি দেখি। লিউইস অ্যাসিড কিন্তু অনেক চেয়ে ভ্যারিয়েশন আছে, অনেক রকম ইউজ করা যায়। আমরা যেমন AlCl3 ইউজ করলাম, আমরা তেমন FeBr3 বা Fe ডাস্ট Fe ইউজ করতে পারি, BF3 ইউজ করা যায়, সালফিউরিক অ্যাসিড ইউজ করা যায়, ফসফরিক অ্যাসিড ইউজ করা যায়, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড সবই ইউজ করা যায়, FeCl3। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি লিউইস অ্যাসিড। এবার সালফিউরিক অ্যাসিড কখন ইউজ করব? যখন দেখব আমাদের, যেমন আমরা বলেছি অলরেডি, যদি কোনো অ্যালকিল হ্যালাইড থাকে তখন আমরা AlCl3 FeBr3 ইউজ করলাম। যদি ফ্লুরাইড থাকে BF3 ইউজ করব। যদি কোনো অ্যালকোহল থাকে তখন কিন্তু আমরা ইউজ করব কি সালফিউরিক অ্যাসিড। যেমন এক্সাম্পল দিচ্ছি, এটা প্লাস ধরো আমার কাছে আইসোপ্রোপানল আছে, সেটা কেমন দেখতে? CH3 CHOH CH3 আইসোপ্রোপানল। তাতে এতে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই তাহলে কি পাচ্ছি? অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড কী করে, এই যে OH-টাকে না আয়নাইজ করে দেয়। এখান থেকে আমরা পেয়ে যাব CH3 CH3 CH2 প্লাস। বুঝতে পারলে? সরি, এটা এখানে OH তো, তাহলে OH-টা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এখানে প্লাস হবে। ওকে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, দেখো মাঝখানে প্লাস চার্জ। যখনই মাঝখানে প্লাস চার্জ তৈরি হলো, আর এখান থেকে কী হলো দেখো, এই জলটা বেরিয়ে যাবে এখান থেকে একটা H নেবে, দিয়ে H2O বেরিয়ে গেল, আর এখানে একটা প্লাস চার্জ তৈরি হলো। বুঝতে পারলে? তাহলে আমি কি পাবো? এবার বেঞ্জিন থেকে এখানে অ্যাটাক করলে কি হবে? ওকে, আইসোপ্রোপাইল বেঞ্জিন পেয়ে যাব, CH3 CH3। এটা হচ্ছে প্রোডাক্ট। তার মানে আমরা সালফিউরিক অ্যাসিডকে ইউজ করতে পারলাম। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের মোটামুটি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। এবার অ্যাসাইলেশনে কী হয়? আচ্ছা, এই অ্যালকাইলেশনের না কিছু কিছু ড্রব্যাকস আছে। ওকে, ডিমেরিটস আছে। কী কী ড্রব্যাকস? নাম্বার 1, দেখো যদি আমরা এই মলিকুলটায় দেখতে পাই ইথাইল বেঞ্জিন, ইথাইল গ্রুপটা কিন্তু প্লাস আই এফেক্ট দেখাবে। ওকে, দেখো এখানে একে দেখাই। ওকে, তা পয়েন্ট নাম্বার 1 কী লিখবো? ড্রব্যাকস পলি অ্যালকাইলেশন। মানে কি? ধরো আমার কাছে একটা বেঞ্জিন, তাতে ফার্স্টে আমি এটা ইথাইলেশন করলাম, তাহলে কি হলো? এখানে CH2 CH3 হলো। এই গ্রুপটা কিন্তু প্লাস আই এফেক্ট দেখাতে পারে, প্লাস হাইপার কনজুগেশন দেখাতে পারে। তাতে কি হবে? এই বেঞ্জিনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি আবার বেড়ে যাবে। এই বেঞ্জিনে যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, এই কম্পাউন্ডটা কিন্তু আরও বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং যদি আমার সিস্টেমে যদি আরও বেশি মিথাইল বা ইথাইল ক্লোরাইড থাকে, তার সাথে আবার রিঅ্যাক্ট করে কি করবে? ফার্স্টে ডাই ইথাইল কম্পাউন্ড হয়ে যাবে CH2 CH3। এটা হচ্ছে অর্থোপ্যারা যদি হয়, তাহলে ধরো এখানে হলো CH2 CH3। যদি আরও এক্সেস থাকে আরও একটা ঢুকে যাবে। তাহলে এইভাবে হতে হতে কী হবে? কারণ যেহেতু কম্পাউন্ডটা আরও রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা কি আলোচনা করছি, আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ফলে কম্পাউন্ড যত বেশি অ্যাক্টিভ হবে বা ইলেকট্রন রিচ হবে, তত বেশি রিঅ্যাক্টিভিটি হবে। ফলে যখনই এটা চলে এলো, এটা আরও রিঅ্যাক্টিভ হয়ে গেল, ফলে আবার একটা ইথাইল ঢুকবে, আবারও ইথাইল ঢুকবে। এইভাবে কি হয়? হেক্সা ইথাইল গ্রুপ হয়ে যেতে পারে, মানে 6 জায়গায় 6টা ইথাইল গ্রুপ ঢুকে যেতে পারে, যেটা আমরা চাই না। তাহলে কি হয়? এটা একটা সমস্যা নিশ্চয়ই। তাই এটাকে কি বলবো? পলি অ্যালকাইলেশন হয়ে যাওয়ার চান্স আছে। কিভাবে সেটাকে রিমুভ করব? যদি আমরা খুব অল্প পরিমাণে ইথাইল ক্লোরাইড নিই, মানে যাকে আমরা বলি কি বলতো, স্টয়চিওমেট্রিক, মানে যতটা কম্পাউন্ড আছে তার সাথে 1:1 রেশিওতে এটা নেব, ঠিক আছে, বা স্টয়চিওমেট্রিক রেশিওতে যদি নেই এবং রিয়াকশান টাইমটাকে যদি আমরা কন্ট্রোল করি, তবেই একমাত্র মনো অ্যালকাইল প্রোডাক্ট পাওয়া যেতে পারে। নাহলে কিন্তু এটা পলি অ্যালকাইলেশন হয়ে যাওয়ার চান্স প্রচুর। এটা হচ্ছে 1 নম্বর ড্রব্যাকস। 2 নম্বর কী হতে পারে? রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট। মানে আমরা আগেই বলেছি, এখানে দেখো আমি ইউজ করলাম কি প্রোপাইল ক্লোরাইড, কিন্তু প্রোডাক্টে কী পেলাম?
প্রোপাইল বেঞ্জিন প্লাস আইসোপ্রোপাইল বেঞ্জিন, মানে দু রকম প্রোডাক্ট পেয়ে গেলাম। কারণটা কি? যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটা রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কিন্তু এই ধরনের ড্রব্যাকস আমরা দেখতে পাই। বুঝতে পারলে? ওকে। আর একটা কি হতে পারে, যে রিঅ্যাক্টেন্ট আমরা ইউজ করব তার একটা লিমিটেশন আছে। সাধারণত আমরা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে জেনারেলি আমরা অ্যালকিল হ্যালাইড ইউজ করি, অথবা বড় জোর আমরা অ্যালকিল বা কোনো একটা অ্যালকোহল ইউজ করি, কিন্তু সব রকম কম্পাউন্ড দিয়ে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করা যায় না। ঠিক আছে, এটা একটা সমস্যা, মানে রিএজেন্ট সিলেক্টিভ। ওকে, তাহলে এই হয়ে গেল আমার মোটামুটি অ্যালকাইলেশন। অ্যাসাইলেশনটা যদি বলি তাতে কি, তাহলে ধরো যদি অ্যাসাইলেশন করতে চাই, ধরো আমার কাছে বেঞ্জিন আছে, আমি কি করলাম, এখানে একটা অ্যাসিটাইল ক্লোরাইড দিলাম প্লাস CH3 সি ডবল বন্ড ও Cl, তাতে দিলাম অ্যানহাইড্রাস LCl3। তাহলে কি হচ্ছে আমাদের প্রোডাক্টটা, আমরা তো জানি রিয়াকশানটা অলরেডি কি তৈরি হবে, দেখি, এটা COCH3। বুঝতে পারলে এটা কিভাবে হলো? তাহলে আমি আগে এখানে দেখি, এই দুটো যখন একসাথে কম্বাইন করে ফার্স্টে কি হয়, এই যে Clটাকে কিন্তু AlCl3 টেনে নেয়। AlCl3টা কি লিভিস অ্যাসিড, ও কি করে ক্লোরিনটাকে ওর দিকে টেনে নেবে। যদি টেনে নেয় তাহলে কি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে CH3CO প্লাস, ওকে, অ্যাসাইল কার্বোক্যাটায়ন, আর তার সাথে কি লেগে থাকছে AlCl4 মাইনাস, এই দুটো আয়ন পেয়ার থাকে, দেখো প্লাস। এই অ্যাসাইল যখন কার্বোক্যাটায়ন তৈরি হয় সেখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের চান্স খুবই কম, রিঅ্যারেঞ্জমেন্ট প্রায় হয় না বললেই চলে। ঠিক আছে, আর কি হতে পারে, তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে এখানে কি হলো, বেঞ্জিন থেকে ইলেকট্রনটা এখানে অ্যাটাক করলো, তাহলে প্রোডাক্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, যদি আমি ধরো এটা নিলাম, আমি অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, ওকে, প্রোপাইনাইল ক্লোরাইড নিলে যদি নিই, 3টে কার্বন নিতে পারি, তাহলে কী পাবো, এটা প্লাস CH3 CH2 COCl যদি নিই, আর AlCl3 নিই, প্রোডাক্ট কী পেয়ে যাচ্ছি, প্রোডাক্ট কিন্তু আমরা সিলেক্টিভলি এটা পাচ্ছি COCH2 CH3। এখানে কিন্তু কোনো রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা নেই, মানে অ্যাসাইলেশনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশানস। ঠিক আছে, তার মানে আমরা এইভাবে বাড়াতে পারি, ধরো আমি 3টে কার্বন নিয়েছি, 4টেও নিতে পারি। ওকে, বিউটানোইক অ্যাসিডের যদি ক্লোরাইড নিই তাহলে কী হবে, এটা প্লাস CH3 CH2 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 COCl যদি নিই, আর এখানে AlCl3 নিই, কী পাবো, সিম্পল প্রোডাক্ট পেয়ে যাচ্ছি কি COCH2 CH2 CH3। তাহলে কী আছে, তা এই হচ্ছে আমার রিয়াকশানটা, অ্যাসাইলেশন। এখানে কিন্তু আমরা আগের যে ড্রব্যাকসগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা অনেকটা রিমুভ করতে পারলাম। কি পারলাম, এই যে পলি অ্যালকাইলেশন হওয়ার চান্সটা কিন্তু এখানে নেই। কেন? কারণ দেখো এই যে সিওটা আছে, এই সিওটা কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা -R এফেক্ট দেখায়, ফলে বেঞ্জিন থেকে ইলেকট্রনটা কমিয়ে দেয়, টেনে নেয়, ফলে বেঞ্জিনে ইলেকট্রন কমে যায় বলে ও কিন্তু ফার্দার আর কোনো ফিডেল ক্রাফট অ্যালকাই বা অ্যাসিটাইলেশন আর হতে পারবে না, রিঅ্যাক্টিভিটি কমে যাবে। ফলে একবার যদি একটা গ্রুপ ঢুকে যায় তাহলে ওর রিঅ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে বা কমে যাবে, ফলে ও এরপরে আর রিঅ্যাক্ট করতে চাইবে না। বুঝলেন? আচ্ছা, আর কি হতে পারে, এটা একটা গেল। আর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু দেখো এই যে অ্যাসাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো, এখানে কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, কারণ এই কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে এটা কিন্তু রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজ হয়ে যায়। ধরো এটাকে যদি আমি এইভাবে লিখি C+O+, এটা কিন্তু এই অক্সিজেনের লোনপাত দিয়ে এইভাবে একটা ও মোটামুটি স্টেবিলিটি পেয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে ও কিন্তু ফার্দার আর কোনো মাইগ্রেশন হতে দেয় না, ফলে এই ক্ষেত্রে আমরা কোনো রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাই না, কমপ্লিটলি পুরো একটা সিলেক্টিভলি প্রোডাক্ট পাই, সিলেক্টিভ প্রোডাক্ট। বুঝতে পারলে? তাই এটা হচ্ছে আমাদের অ্যাসাইলেশন। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল আমাদের মোটামুটি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যা যা এক্সাম্পলগুলো আছে। এরপরে আরও আছে, গ্যাটারম্যান কচ পড়িয়েছিলাম, তারপরে ক্লোরোমিথাইলেশন পড়িয়েছিলাম, এগুলোতেও কিন্তু তোমাদের দেখবে ওর মেকানিজম একই রকম। ওকে, ক্লোরোমিথাইলেশন বলো বা গ্যাটারম্যান কচ বলো, ওখানেও তাই। ওকে, আরেকটা আছে স্মিথ রিয়াকশন বলে একটা আছে, কোলবে স্মিথ, যেখানে কি হয়, কোলবে স্মিথে কি হয়, বেঞ্জিনের সাথে সম্ভবত আমাদের কোনো যদি আমরা
একটা ফেনল ইউজ করি, আর এর সাথে আমরা ইউজ করি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে কি দেখতে পাবো, এখানে একটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের একটা সল্ট তৈরি হয়ে যায়, COOH তৈরি হয়ে যায়, কোলবি স্মিথ রিয়াকশন। এটাও কিন্তু একটা এই ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা